প্রীতি তার স্বামী, শাশুড়ি মা এবং ছোট ছোট দুই ছেলে মেয়ের সঙ্গে বাস করে। আর প্রীতি ছিল স্বভাবে ভীষণই বড়লোক, অর্থাৎ সে সবসময় তার বড়লোক বান্ধবীদের দেখে তাদের মতোই বড়লোকই আচার আচরণ করতে পছন্দ করত। এমনকি প্রীতি সবসময় তার বান্ধবীদের নকল করে থাকত। যখনই সে তার কোনো বড়লোক বান্ধবীর বাড়িতে যেত, তখনই তার বান্ধবীর বাড়িতে কোনো দামি জিনিস দেখলে সেটাই প্রীতির পছন্দ হয়ে যেত। আর বাড়িতে এসে সেই জিনিসটা কেনার জন্য প্রীতি একেবারে পাগল হয়ে যেত। আর শুধুমাত্র এই কারণেই প্রীতির বাড়িতে সবসময় তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। এমনই একদিন প্রীতি যখন তার বান্ধবী মনিকার বাড়িতে যায়, তখন সেখানে গিয়ে সে মনিকার কাচের রান্নাঘর দেখতে পায়। আর এরকম অভিনব পদ্ধতিতে তৈরি কাচের রান্নাঘর দেখে প্রীতি একেবারে আকাশ থেকে পড়ে। ও মাই গড, কাঁচ দিয়ে তৈরি রান্নাঘর! রান্নাঘরও যে কোনোদিন এরকম গ্লাস দিয়েই তৈরি করা যেতে পারে আমি তো ভাবতেও পারিনি। খুব সুন্দর লাগছে রে মনিকা, মনে হচ্ছে আমি অন্য কোনো জগতে চলে এসেছি কিংবা কোনো সিনেমা দেখছি। পুরো রান্নাঘরটাই তো কাঁচ দিয়ে তৈরি। হ্যাঁ রে, আসলে আমার এরকম কাচের রান্নাঘর তৈরি করার খুব ইচ্ছে ছিল। কি সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। আমার এরকম বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রান্না করতে খুব ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কাচের রান্নাঘর তৈরি করার, সেই জন্য আমার স্বামী আমার ইচ্ছা পূরণ করেছে। এভাবেই সেদিন মনিকার কাচের রান্নাঘর দেখে প্রীতির ভীষণ পরিমাণে পছন্দ হয়। আর সে বাড়িতে ফিরে এসে তার স্বামী এবং শাশুড়ি মাকে বলে, রঞ্জন, আমাদের রান্নাঘরটা অনেক পুরানো হয়ে গেছে, তুমি আমাকে একটা নতুন রান্নাঘর তৈরি করে দাও না। আর হ্যাঁ, এবার কিন্তু রান্নাঘরটা ইট পাথর বালি দিয়ে তৈরি করতে হবে না, আমাকে তুমি পুরোপুরি কাঁচ দিয়ে রান্নাঘর তৈরি করে দেবে। মানে রান্নাঘরের দেওয়াল থেকে শুরু করে রান্নাঘরের জানালা, রান্নাঘরের স্ল্যাব সমস্ত কিছু কিন্তু কাচের হবে। প্রীতির কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই একেবারে আকাশ থেকে পড়ে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ কখনো কাঁচ দিয়ে রান্নাঘর তৈরি করে? নিশ্চয়ই কোনো সিনেমাতে দেখেছো, তাই তো? এতদিন পর্যন্ত নিজের বান্ধবীদের কপি করতে, এখন সিনেমা জিনিস কপি করবে ভেবেছো? না, সিনেমাতে দেখিনি। আমি আজকে মনিকাদের বাড়িতে গিয়েছিলাম, আর মনিকাদের বাড়িতেই আমি এরকম কাচের রান্নাঘর দেখেছি। কয়েক মাস আগেই মনিকার বর ওরকম কাচের রান্নাঘর ওকে তৈরি করে দিয়েছে। রান্নাঘরটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তুমি আমাকে ওরকম কাচের রান্নাঘর তৈরি করে দাও না। বৌমা, তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। যখনই তুমি তোমার বান্ধবীদের বাড়িতে যাও, তখনই বাড়িতে এসে কিছু না কিছু দামি জিনিস কেনার বায়না করো। কিছুদিন আগে তুমি তোমার বান্ধবীর দামি খাট দেখে নতুন করে বাড়িতে খাট তৈরি করালে, পুরানো সোফাগুলো বাদ দিয়ে নতুন নতুন দামি দামি সোফা কিনে নিয়ে এলে, বিছানার চাদর, জানালার পর্দা সমস্ত কিছু তুমি নতুন নতুন দামি দামি কিনে নিয়ে এসেছো। এগুলো মানা যায়, কিন্তু এখন তুমি যেটা বলছো সেটা একেবারেই মানা যায় না। কারণ আমাদের এরকম রান্নাঘর ভেঙে দিয়ে কাচের রান্নাঘর তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যাবে। কেন মানা যায় না? আমি বিয়ের পর থেকে আপনার ছেলের কাছে কখনো কোনো বড় জিনিস চাইনি। আর আমার নিজের বাড়ি সাজাতে ভীষণ ভালো লাগে। 2-3 মাস পর আমার জন্মদিন, তাই আমি আমার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করব। আর ওরা যেদিন আমার বাড়িতে আসবে, ওদেরকেও আমি আমার কাছের রান্নাঘর দেখাবো। তাই আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি কাছের রান্নাঘর তৈরি করে দিতে হবে। প্রীতির কথা কিছুতেই তার স্বামী এবং শাশুড়ি মা শুনতে চায় না। আর প্রীতি যেহেতু ভীষণই জেদি প্রকৃতির, তাই সেও তার স্বামী এবং শাশুড়ি মায়ের কথা কিছুতেই মানতে চায় না। সেই জন্য প্রীতি রাগ করে তার পুরানো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করাই বন্ধ করে দেয়। আর এভাবেই কিছুদিন কাটার পর শেষ পর্যন্ত রঞ্জন প্রীতিকে কাচের রান্নাঘর তৈরি করে দেওয়ার জন্য রাজি হয়, যার ফলে প্রীতি খুবই খুশি হয়। আর দেখতে দেখতে 1 সপ্তাহের মধ্যেই প্রীতির কাচের তৈরি রান্নাঘর পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। ওয়াও, আমার কাচের রান্নাঘর আমার বান্ধবীর রান্নাঘরের থেকে অনেক সুন্দর হয়েছে। আজকে আমি আমার কাচের রান্নাঘরে তোমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তাও আবার চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দুটোই একসাথে। সেই সাথে চিকেন চাপ, মটন চাপও থাকবে। আজকে আমাদের বাড়িতে কাচের রান্নাঘর তৈরি হয়েছে বলে কথা। এভাবে প্রীতি বাড়িতে কাচের রান্নাঘর তৈরি করার পর খুশি হলেও তার স্বামী এবং শাশুড়ি মা কিছুতেই খুশি হয় না। কারণ পুরানো রান্নাঘর ভেঙে দিয়ে নতুন কাচের রান্নাঘর তৈরি করতে গিয়ে রঞ্জনের অনেক অনেক টাকা খরচা হয়ে যায়। আর প্রীতি যখন রান্নাঘরে রান্না করতে যায়, তখন তার শাশুড়ি মা সেখানে গিয়ে বলে, বৌমা, তোমার এই কাঁচের রান্নাঘর থেকে বাইরে সবকিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের রান্নাঘরের পাশেই কিন্তু বুলটিদের বাড়ি। বুলটি ওর ঘরের জানালা খুললেই
তোমার রান্নাঘরের ভেতরে সবকিছুই দেখতে পাবি। তুমি কি রান্না করছো না রান্না করছো ও সবই জানতে পেরে যাবে। তাই আমার মনে হয় রান্নাঘরের দেওয়ালে বড় বড় পর্দা টাঙিয়ে দিলে সুবিধা হবে। না না, আপনার মাথা খারাপ নাকি? এত সুন্দর কাচের রান্নাঘর তৈরি করেছি, আমি সেখানে পর্দা টাঙিয়ে রান্নাঘরের শোভাটা নষ্ট করে দেব? আর আমি আমার কাচের রান্নাঘর তৈরি করেছি লুকিয়ে রাখার জন্য নয়। এই এলাকায় এরকম রান্নাঘর আর কারণ নেই, তাই আমি আমার কাচের রান্নাঘর সবাইকে দেখাতে চাই। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমার আর কিছু বলার নেই। এই বলে মালা দেবী সেখান থেকে চলে যায়। আর প্রীতি যখন বিরিয়ানি রান্না করে তখনই তাদের প্রতিবেশী বুলটি দেবীর নিচের ঘরের জানালা খুলে প্রীতির কাছে রান্নাঘরের বাইরে থেকে সমস্ত কিছু দেখতে পায়। আর বুলটি দেবী যখন দেখে প্রীতি গরম গরম চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ ইত্যাদি রান্না করছে, তখন তার প্রচন্ড পরিমাণে লোভ হয়। আর দুপুরবেলা প্রীতি যখন তার স্বামী, শাশুড়ি মা এবং বাচ্চাদেরকে খাবার পরিবেশন করে তখনই সেখানে বুলটি দেবী এসে উপস্থিত হয়। বৌমা, আমি তোমার কাছের রান্নাঘর দেখতে এলাম। তুমি যখন তোমার ওই কাছের রান্নাঘরে রান্না করছিলে তখন কিন্তু আমি বাইরে থেকে দেখেছি তোমার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কি সুন্দর! আমি ঘরে বসে বসে তুমি কি করছো না করছো সবই কিন্তু দেখতে পাচ্ছি। তোর তো এমনিতেও খেয়ে বসে কাজ নেই, পাড়ার মধ্যে কার বাড়িতে কি চলছে তুই তো সেগুলোই দেখতে থাকিস। আমার বৌমা ভালো ভালো খাবার রান্না করেছে দেখতে পেয়ে অমনি আমাদের বাড়িতে খাবার খেতে চলে এলি, তাই তো? আরে মা, এভাবে বলছেন কেন? কাকিমা, আপনি কিছু মনে করবেন না, আসলে আমার শাশুড়ি মা একটু মজা করতে ভালোবাসে। আর আপনি যখন খাবার খাওয়ার সময় এসেছেন তাহলে আমাদের সঙ্গে বসে খেয়ে নিন, তারপর আমি আমার কাছের রান্নাঘরের ভেতরে নিয়ে গিয়ে আপনাকে সবকিছু ভালো করে দেখাবো। আসলে আমি জানতাম আমার রান্নাঘর দেখতে অনেকেই আসবে, তাই আপনি আমার রান্নাঘর দেখতে এসেছেন বলে আমি কিন্তু খুব খুশি হয়েছি। এই বলে প্রীতি তার পরিবারের পাশাপাশি বুলটি দেবীকেও বিরিয়ানি পরিবেশন করে খাওয়ায়। আর পেট ভরে বিরিয়ানি খাওয়ার পর বুলটি দেবী বলে, আচ্ছা বৌমা, এবার কিন্তু আমি আসি কেমন? এত রকমের ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ। আর আমি বাইরে থেকেই তো তোমার কাছের রান্নাঘরটা দেখে নিয়েছি, তাই রান্নাঘরের ভেতরে গিয়ে দেখার মতো আর কিছু নেই। অন্য একটা সময় এসে আবার দেখে যাব কেমন? এই বলে বুলটি দেবী সেখান থেকে চলে যায়। আর প্রীতিও এবার খুব ভালো মতোই বুঝতে পারে যে বুলটি দেবী সেখানে শুধুমাত্র ভালো ভালো খাবার খাওয়ার লোভে পড়ে আসে, সে একদমই প্রীতির কাছে রান্নাঘর দেখতে আসে না। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন প্রীতি তার স্বামীকে বলে, রঞ্জন, আমরা তো কাছের রান্নাঘর তৈরি করে নিয়েছি, কিন্তু আমাদের রান্নাঘরটা দেখতে অতটাও সুন্দর লাগছে না। কেন বলো তো? আমি কাছের রান্নাঘরে এখনো পর্যন্ত স্টিলের বাসনপত্র ব্যবহার করছি। কাছের রান্নাঘরে কি স্টিলের বাসনপত্র মানায় বলো? মানে কি বলতে চাইছো তুমি? স্টিলের বাসনপত্র রান্না করবে না তো কিসে রান্না করবে? তুমি এখন কাঁচের জিনিসপত্র রান্না করবে বলে ঠিক করেছো? একদম, তুমি ঠিক বলেছো। আমি অনলাইনে দেখেছি একটা জায়গায় কাঁচ দিয়ে তৈরি রান্নাঘরের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হাঁড়ি, কড়াই, বাসনপত্র, গ্লাস, বাটি থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি কাচের গ্যাস ওভেন পর্যন্ত পাওয়া যাচ্ছে। তুমি আমাকে ওই দোকানে নিয়ে চলো, আমি ওখান থেকে আমাদের রান্নাঘরের জন্য কাচের বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে নিয়ে আসবো। প্রীতি, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। তোমার ইচ্ছা পূরণ করতে গিয়ে সবসময় আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। কয়েকটা মাস যাক, তারপর না হয় আমি তোমাকে কাচের বাসনপত্র কিনে দেবো। আর এমনি কাচের বাসনপত্র ব্যবহার করা তো খুবই সমস্যা, যখন তখন তো ভেঙে যেতে পারে। সাবধানে ব্যবহার করলে কিছুই ভাঙবে না। আমি গোটা কাচের রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, কিছুই তো ভাঙছে না। আর তুমি বলছো বাসনপত্র ভেঙে যাবে? আমি কিছু শুনতে চাই না। আমার জন্মদিনের আগেই কিন্তু আমার কাচের বাসনপত্রের সেট লাগবে। এভাবে প্রীতি জেদ করতে থাকলে রঞ্জন বাধ্য হয়ে আবার প্রীতিকে কাচের বাসনপত্রের সেট কিনে নিয়ে এসে দেয়। আর প্রীতি তার রান্নাঘরের পুরানো স্টিল এবং অ্যালুমিনিয়ামের বাসনপত্র বের করে স্টোর রুমে রেখে দেয়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন প্রীতির বাচ্চা মেয়ে মিমি বলে, ওমা, মা, আমি জল খাবো, আমাকে একটু জল দাও না, আমার অনেকক্ষণ ধরে জল পিপাসা পেয়েছে। আরে, আমি কি এখানে জল নিয়ে বসে আছি নাকি? যা রান্নাঘরে গিয়ে দেখ, স্ল্যাবের উপর কাচের গ্লাস আছে, কাচের বোতল আছে, দুটোই নিয়ে চলে আয়, আমিও জল খাবো। এই শুনে বাচ্চা মেয়ে তখনই কাচের রান্নাঘরে চলে যায়। কিন্তু যেহেতু কাচের গ্লাস এবং কাচের বোতল দুটোই রান্নাঘরের উঁচু কাচের স্ল্যাবের উপর রাখা থাকে, তাই সেই কাচের বোতল পর্যন্ত মিমির হাত পৌঁছায় না।
তাই মিমি লাফিয়ে লাফিয়ে সেই কাচের বোতল এবং কাচের গ্লাস নেওয়ার চেষ্টা করলে স্ল্যাবের উপর রাখা বেশ কিছু কাচের বাসনপত্র এবং কাচের গ্লাস, বোতল, হাঁড়ি, কড়াই ইত্যাদির নিচে পড়ে ভেঙে যায়। আর হঠাৎ করে এরকম রান্নাঘর থেকে কাঁচ ভেঙে যাওয়ার শব্দ পেয়ে সবাই তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে। আর এমন সময় প্রীতি তার মেয়ের উপর ভীষণই রেগে যায়। শয়তান মেয়ে, তুই আমার এত বড় ক্ষতি করে দিলি। আমার কাচের হাঁড়ি, কড়াই, 4টে বাটি, 3টে প্লেট, একটা কাচের বোতল, 2টো কাচের গ্লাস তুই ভেঙে ফেললি। তুই জানিস এগুলো কত দাম দিয়ে আমি কিনেছি? পুরো ডিনার সেটটাই তুই নষ্ট করে দিলি। এই বলে প্রীতি তার বাচ্চা মেয়েকে মারতে শুরু করে, কিন্তু যা দেখে রঞ্জন খুবই রেগে যায়। প্রীতি, তুমি কিন্তু একদম মিমিকে মারবে না বলে দিলাম। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম বাড়িতে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করো সেগুলো কাঁচের তৈরি হলে খুবই সমস্যা হবে। এতে তো মিমির কোনো দোষ নেই, দোষ তো তোমারই। তুমি তোমার বান্ধবীকে দেখে এরকম কাঁচের রান্নাঘর কেন তৈরি করেছো বলো? এই বলে রঞ্জন তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। আর হঠাৎ করে প্রচন্ড পরিমাণে গরম পড়ে যায়। আর যেহেতু প্রীতির কাছে রান্নাঘরের মধ্যে দিয়ে খুব ভালো মতো সূর্যের আলো প্রবেশ করতে পারি, তাই প্রীতির কাছের রান্নাঘর গরমের দুপুরে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। তাই সেই কাছের রান্নাঘরে রান্না করতে মিমির ভীষণই সমস্যা হয়। সে গরমে কিছুতেই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারে না। তাই শেষ পর্যন্ত গরমের হাত থেকে বাঁচার জন্য প্রীতি গোটা রান্নাঘরে মোটা মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দেয়। কিন্তু তবুও গরমের পরিমাণ কমতে চায় না। বলছি রঞ্জন, আমাদের রান্নাঘরের ভেতরে একদম যাওয়া যাচ্ছে না, ভীষণ গরম। দুপুরবেলা আমি কিছুতেই কাছের রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না। তুমি এখন বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো, আমি সন্ধ্যাবেলা তোমাদের জন্য বাড়িতে রান্না করে দেব। না, এত টাকা খরচা করে বাড়িতে রান্নাঘর তৈরি করেছি, বাইরে থেকে খাবার অর্ডার করে খাবার জন্য নয়। তুমি আগে ভেবে দেখোনি কেন যে গরমকালে এরকম কাছের রান্নাঘরে রান্না করতে অসুবিধা হবে? আমরা কোনো কথা শুনতে চাই না, চুপচাপ আমাদের জন্য রান্না করে নিয়ে এসো। রঞ্জনের কথা শুনে প্রীতির কিছু করার থাকে না। তাই সে ওই কাছের রান্নাঘরের মধ্যেই গরমে ঘামতে ঘামতে রান্না করে সবাইকে খেতে দেয়। আর এভাবেই দেখতে দেখতে প্রীতির জন্মদিন চলে আসে। আর জন্মদিনের দিন প্রীতি তার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে বলে সবাই তার বাড়িতে আসে। আর এমন সময় প্রীতি সবার কাছে তার কাছের রান্নাঘরের বড়াই করতে শুরু করে দেয়। কিন্তু প্রীতি, এই গরমকালে কাছের রান্নাঘরে রান্না করতে তোমার অসুবিধা হয় না? গরমকাল পড়তেই আমি কিন্তু কাছের রান্নাঘর বন্ধ করে রেখে দিয়েছি। আমি তো শুধুমাত্র শীতকালে কাছের রান্নাঘর ব্যবহার করার জন্য তৈরি করেছি। আমার বাড়িতে কিন্তু কাছের রান্নাঘর আছে, আর এমনি নর্মাল মডিউলার কিচেনও আছে। এখন আমি গরমের জন্য আমার নর্মাল মডিউলার কিচেন ব্যবহার করছি। যখন গরম চলে যাবে তখন আমি আমার কাছের রান্নাঘর আবার ব্যবহার করব। মনিকার কথা শুনে প্রীতি একেবারে আকাশ থেকে পড়ে। কারণ যেহেতু প্রীতির বাড়িতে এক্সট্রা রান্নাঘর তৈরি করার মতো জায়গা থাকে না, তাই সে তাদের পুরানো রান্নাঘর পুরোপুরিভাবে ভেঙে সেখানে কাচের রান্নাঘর তৈরি করে। কিন্তু এখন সেই কাচের রান্নাঘর ভেঙে আবার সাধারণ রান্নাঘর তৈরি করার মতো উপায় তার কাছে থাকে না। আর এভাবে নিজের বান্ধবীকে নকল করতে গিয়ে প্রীতি সেই কাচের রান্নাঘর নিয়ে খুবই বিপদে পড়ে। কারণ সে মুখ ফুটে তার স্বামী এবং শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। তবে প্রত্যেকদিন গরমের মধ্যে খুবই কষ্ট করে সেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রীতিকে রান্না করতে হয়। দেখলে তো, এই জন্য আমি তোমাকে বারে বারে বলেছিলাম অন্যজনের নকল করা বন্ধ করে দাও। আমি তো খুব ভালো মতোই বুঝতে পারছি এই কাঁচের রান্নাঘরে রান্না করতে তোমার কতটা সমস্যা হচ্ছে। আমি রান্নাঘর ভেঙে তোমাকে মডিউলার কিচেন তৈরি করে দিতে পারি, তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনো কারো কোনো জিনিস দেখে নকল করার চেষ্টা করবে না। আমি আর কখনো এরকম করব না। আমি আর কারোর নকল করব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এই কাচের রান্নাঘরে আর রান্না বান্না করতে পারছি না, আমার প্রচন্ড গরম লাগে। এভাবে প্রীতি নিজের ভুল বুঝতে পারলে রঞ্জন কিছুদিনের মধ্যেই সেই কাচের রান্নাঘর ভেঙে আবার প্রীতিকে মডিউলার কিচেন তৈরি করে দেয়। আর এবার প্রীতি হাসি খুশি সেই রান্নাঘরে রান্নাবান্না করতে শুরু করে। শ্রীতমাকে এত তাড়াতাড়ি এত বড় একটা বাহুবলী পরোটা শেষ করে ফেলতে দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের চোখ ছানা বড়া হয়ে যায়। একটা ছোট বাচ্চার গায়ের কাঁথা সাইজের পরোটা তুমি 10 মিনিটে খেয়ে ফেললে? সত্যি খেয়েছো তো? তুমি সত্যি আমার বৌদি তো? আমার কিন্তু এবার ভয় করছে। হ্যাঁ, আমি তোমার বৌদি। আসলে আমার বাহুবলী পরোটা খেতে এত ভালো লাগে যে হাতের সামনে আসতে না আসতেই শেষ হয়ে যায়। তোমার খেতে ইচ্ছে করছে? তুমি খাবে? আমি কিন্তু অনেক ভালো বাহুবলী পরোটা বানাতে পারি। তুমি বললে তোমাকেও বানিয়ে দেব। আমার এই রোগা পাতলা তাল পাতা সেপাই পরোটাই ঠিক আছে। তোমার বাহুবলী পরোটা তুমিই খাও। ওই পরোটাটা দেখেই আমার ভয় করে। সেই জন্যই তো তুমি লাখপতি হতে পারবে না, কিন্তু আমি ঠিক হয়ে যাব। শুধু দেখতে থাকো। যারা যারা আমাকে খাওয়া নিয়ে খোটা দিয়েছে তাদের সবাইকে আমি দেখিয়ে দেব আমার এই খাওয়ার জন্যই আমি কিভাবে বড় লোক হয়েছি।
শ্রীতমার কথা তার ননদ কিছুতেই বুঝতে পারে না। শ্রীতমা তার স্বামী, ননদ এবং শাশুড়ি মায়ের সঙ্গে শহরে থাকতো। শ্রীতমা খেতে খুবই ভালোবাসে, কিন্তু রান্না করতে তার একদমই ভালো লাগে না। বেশিরভাগ দিনেই তাদের বাড়িতে তার শাশুড়ি এবং ননদই রান্না করে। কখনো কখনো তারা খুব খুশি মনে শ্রীতমার সমস্ত আবদার পূরণ করে, আবার কখনো কখনো একের পর এক শ্রীতমার নতুন নতুন আবদার শুনে প্রচন্ড রেগে যায়। কিন্তু তবুও শ্রীতমা তাদের বাড়ির নতুন বউ বলে তারা তার সমস্ত আবদার মুখ বুজে সহ্য করে। একদিন, মা, আরো কয়েকটা পরোটা দিয়ে যাবেন তো। আমাকে তো প্রথমেই একেবারে 8টা পরোটা দিয়ে যেতে পারতেন, আমি আস্তে আস্তে খাবো। ততক্ষণে আপনারা বাকি আরো 2-3টে পরোটা বানিয়ে নেবেন। আপনারা তো 8টা পরোটাই 4 বারে ভাগ করে করে দিলেন। আর তো ময়দা মাখা নেই বৌমা, এরপরে তোমাকে পরোটা দিতে হলে আবার ময়দা মেখে নতুন করে বানিয়ে দিতে হবে। তুমি না হয় আবার কালকে খেও। সকালের খাবারেই যদি সমস্ত সময় লেগে যায়, তাহলে দুপুরের খাবার কখন বানাবো বলো? আমরা তো বুঝতে পারিনি যে 8টা পরোটা খাওয়ার পরেও তুমি পরোটা চাইবে। সাধারণত কোনো মেয়েকে এত খেতে দেখিনি তো, তাই আমরা বুঝতে পারিনি। তুমি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ প্রিয়া? আমি খেতে ভালোবাসি বলে তুমি এভাবে আমাকে অপমান করছো। দেখবে একদিন এমন আসবে যখন আমার এই খাওয়ার গুণের জন্যই সবাই আমার জয় জয়কার করবে। সেই ঘটনা দেখার জন্য আমরা তো বেঁচেই থাকবো না বৌদি। তোমার জন্য সারাদিন রকমারি খাবার বানাতে বানাতেই আমাদের যে অকাল মৃত্যু ঘটবে। সকাল সকাল আজে বাজে কথা বলিস না তো। যা, নিজের ঘরে যা, তোকে কিছু করতে হবে না। আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি, তুই এবার গিয়ে পড়তে বস। সকালবেলা উঠে মেলা ফ্যাচ ফ্যাচ করতে বসেছে। 10 জনের রান্না কি তুমি একা করতে পারবে? আমার সাহায্য তোমাকে নিতেই হবে। আমি একেবারে বিকালে পড়তে বসবো, তার আগে আমাকে দাও, আমি কিছু একটা খেয়ে নিই। আবার তো দুপুরের রান্নায় হাত লাগাতে হবে। 10 জনের রান্না কেন করবে? আমাদের বাড়িতে কি আজকে অতিথি আসবে? কারা আসবে? আমাকে তো জানালে না কিছু। কেউ আসবে না, তুমি তো একাই 6 জনের রান্না খেয়ে নাও। তাই বলছি 10 জনের পরিমাণে রান্না করতে হবে। প্রিয়ার এই কথা শুনে শ্রীতমা খুবই দুঃখ পায়। সে খেতে ভালোবাসে বলে অনেকেই তাকে খাইয়ে বেশ আনন্দ পেয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতে এসেই এই খাওয়ার জন্যই দিনরাত কথা শুনতে তার মোটেই ভালো লাগে না। এই ঘটনার পর শ্রীতমা বাড়িতে খুব একটা খেতেই চায় না। সে প্রায় দিনই বাইরে থেকে কিছু না কিছু খেয়ে আসে, যাতে বাড়িতে এসে তার পেট ভর্তি থাকে। আর তার জন্য বেশি খাবার বানাতে গিয়ে তার শাশুড়ি মা কিংবা ননদের কারোরই কোনো অসুবিধা না হয়। এমনই একদিন সে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় সে একটি পরোটার দোকান দেখতে পায়। সেই দোকানের সামনে বেশ ভিড় লেগেছিল। এমন ভিড় দেখে শ্রীতমাও সেখানে যায়। আচ্ছা, এখানে এত ভিড় কেন? এখানে কি কিছু স্পেশাল বিক্রি হচ্ছে? যদি কিছু স্পেশাল থাকে তাহলে আমি একটু ট্রাই করতে চাই। কিন্তু আমাদের দোকানে তো কেউ ফ্রিতে ট্রাই করতে পারে না ম্যাডাম। আমার দোকানের বাহুবলী পরোটা ট্রাই করতে গেলে আপনাকে প্রথমে 500 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। বাহুবলী পরোটা? সেটা আবার কি? আর একটা পরোটার দাম 500 টাকা? এই শহরে এত বড় পরোটার কোথাও পাবেন না ম্যাডাম। একটা পরোটার সাইজ দেখেছেন? পরোটাটা যদি আপনি 15 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারেন না, তাহলে আমি আপনাকে 10,000 টাকা পুরস্কার দেবো। আর আপনি যদি হেরে যান, আমাকে আরো 500 টাকা দিতে হবে। বুঝেছেন? পারবেন তো? মানে প্রথমে এন্ট্রি করতে 500 টাকা, হেরে গেলে আরো 500 টাকা, 1000 টাকা একটা পরোটার জন্য? তা আজ পর্যন্ত কেউ এখানে এই কম্পিটিশনে জিততে পেরেছে? কেউই তো জিততে পারেনি। তাই প্রত্যেকদিন অনেকে সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকে, আর কেউ এসে একবার ট্রাই করেই দেখে। তাই আপনিও ট্রাই করে দেখবেন নাকি? না খেতে পারলে তো শুধু 1000 টাকা যাবে, কিন্তু যদি খেতে পারি তাহলে তো 10,000 টাকা পাবো। আর সেই 10,000 টাকা দিয়ে আমি আরো 10 দিন এই পরোটা খেতে পারবো। প্রত্যেকদিন জিতে গেলে শুধু পরোটা খেয়ে আমি লাখপতি হয়ে যাব। এরকম নানা কথা ভাবতে ভাবতে শ্রীতমা মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে। চ্যালেঞ্জ করবেন তো বলুন, তা না হলে অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে আমার সময় নষ্ট করবেন না প্লিজ। দেখি দাও তোমার একটা বাহুবলী পরোটা, খেতে আমি খুব ভালোবাসি, এটাও আমার কাছে এমন কোনো ব্যাপার হবে না। এই বলে শ্রীতমা 500 টাকা দিয়ে বাহুবলী পরোটার কম্পিটিশনে নাম দেওয়ার জন্য এন্ট্রি করায়। কিছুক্ষণের মধ্যে মোহন একটা বিশাল বড় বাহুবলী পরোটা বানিয়ে শ্রীতমার সামনে পরিবেশন করে দেয়। শ্রীতমা প্রথমে ভাবে সে খুব সহজেই পুরো পরোটা খেয়ে শেষ করে ফেলতে পারবে, কিন্তু অর্ধেকের বেশি খেয়েই তার শরীর কেমন আনচন করতে শুরু করে। সে আর এক টুকরো পরোটাও মুখে নিতে পারে না। শেষ পর্যন্ত বাহুবলী পরোটা চ্যালেঞ্জটা সে হেরে যায়। খুবই নিরাশ হয়ে সে বাড়ি ফিরে আসে। সেদিন বাড়িতে ফিরে তার পেট এতটাই ভর্তি ছিল যে সে আর কোনো খাবারই খেতে পারে না।
আমার কথায় কি বৌদির খুব খারাপ লেগেছে? যেদিন থেকে আমি ওই 10 জনের রান্না করার কথাটা বলেছি সেদিনের পর থেকে বৌদি বাড়িতে খুব একটা খায় না, প্রায় প্রত্যেক দিনই বাইরে থেকে খেয়ে আসে। আমার না খুব খারাপ লাগছে। শ্রীতমা ভালো, তাই ও তোর দাদাকেও কিছু বলেনি। যদি অভিষেক এগুলো জানতে পারে না, ও কতটা খারাপ ভাববে বলতো? তোকে কতবার বলেছি এই মুখটাতে একটু লাগাম দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। তুমি শুধু খারাপ দিকটাই দেখো, একটাবার ভেবে দেখো তো যে এই কারণে এখন আমাদের কত কম কম রান্না করতে হয় আর আমরা কতটা টাইম ফ্রিতে থাকতে পারি। আমার পড়াশোনার টাইমের কোনো অসুবিধা হয় না। কিন্তু তাই বলে নিজের বাড়ির কাউকে খাবার নিয়ে এভাবে খোটা দেওয়া আমার কখনোই পছন্দ হয় না। ও তো মাত্র কয়েক মাস হলো আমাদের বাড়িতে এসেছে, ধীরে ধীরে সব শিখে যাবে। তুই আর ওকে কখনো এভাবে কথা শোনাস না। এভাবে প্রিয়া এবং মায়াদেবী নানান রকমের আলোচনা করতে থাকে। সেই দিনটা কোনো রকমে কাটে। পরের দিন সকাল হতেই সবাই যখন খাবার টেবিলে বসে পড়েছে, এমন সময় হঠাৎই খাবার টেবিল থেকে শ্রীতমা মায়াদেবী আর প্রিয়াকে চিৎকার করে ডাকতে থাকে। কি হয়েছে বৌদি? কোনো সমস্যা হয়েছে? তোমার কিছু লাগবে? হ্যাঁ লাগবে তো। এত ছোট পরোটাতে আমার কিছু হবে না। একেবারে বড় চাটু সাইজে একটা বড় মোটা করে পরোটা আমাকে বানিয়ে এনে দাও। আমি এবার থেকে ওই বড় পরোটাই খাবো, মানে বাহুবলী পরোটা খাবো। চাটুর সাইজের পরোটা? অত বড় পরোটা বেলতে বেলতেই তো আমার হাতের কলকজ্জা খুলে যাবে। তোমার কি এখনো রাতের ঘুম ভাঙেনি? এটা কিন্তু কোনো স্বপ্নের দুনিয়া নয়। জেগে ওঠো, ভালো করে চোখ খুলে দেখো, এটা বাস্তব। আমি জানি এটা বাস্তব, সেই কারণেই বলছি এবার থেকে আমি প্রত্যেকদিন বাহুবলী পরোটাই খাবো। ওটা ছাড়া আমাকে আর কিছু খেতে দেবে না। সকালে বিকালে রাতে 3 বেলা আমি বাহুবলী পরোটাই খাবো। তোমার মাথাটা ঠিক আছে তো? বাহুবলী পরোটার সাইজ কিরকম হয় তুমি জানো নিশ্চয়ই। 3 বেলা ওরা তোমার জন্য এটা কি করে দিতে পারবে? তাও তুমি যদি জোর করো তাহলে আমি বলবো তুমি নিজেই বাহুবলী পরোটা বানিয়ে নিও, তারপরে যত ইচ্ছা খেও। তাই সই, আমাকে তোমরা একদিন দেখিয়ে দিও, তারপর থেকে আমি রোজ নিজেই বানিয়ে নেব। কিন্তু আমি বাহুবলী পরোটা ছাড়া আর কিচ্ছু খাবো না। এখন আমি সাধারণ পরোটা খেয়ে নিচ্ছি, কিন্তু দুপুরবেলা আর রাত্রিবেলা আমি এটা খাবো না। এই বলে শ্রীতমা তার খাওয়া শেষ করে নিজের ঘরে চলে যায়। তারপর থেকে সে প্রত্যেক দিন 3 বেলা করে শুধু বাহুবলী পরোটাই খেতে থাকে। আর সবসময় খাওয়ার টেবিলে সে একটা ঘড়ি নিয়ে খেতে বসে আর প্রত্যেকদিন চেষ্টা করে 15 মিনিটের মধ্যেই একটা গোটা পরোটা শেষ করে ফেলার, কিন্তু কোনোদিনই সময় মতো পেরে ওঠে না। এভাবে বেশ কয়েকদিন কাটে। শ্রীতমার এই বাহুবলী পরোটা খাওয়ার প্রচেষ্টা তার অভ্যাসে পরিণত হয়। তার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী সবাই তার খাওয়ার ধরন দেখে অবাক হয়ে যায়। নিজের স্ত্রীকে পাড়ার লোকেদের হাসির কারণ হতে দেখে অভিষেকেরও ভীষণ রাগ হয়। তোমার এই ছেলে মানুষ কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুমি কি দেখতে পাচ্ছ না পাড়ার লোকজন তোমাকে নিয়ে কত হাসাহাসি করছে? সারাদিন সারাক্ষণ শুধু বাহুবলী পরোটা খেয়ে যাচ্ছ। এটা আবার কি ধরনের অভ্যাস? হ্যাঁ, এখন হাসাহাসি করছি ঠিকই, কিন্তু পরে আমার এই বাহুবলী পরোটা খাওয়ার জন্যই ওরা আমাকে অভিনন্দন জানাবে। তুমি মিলিয়ে নিও। এবার যাও তো, আমাকে বিরক্ত করো না। 15 মিনিটের মধ্যে আমাকে পরোটাটা খেতেই হবে। কি যে পাগলের প্রলাপ তুমি বকছো তুমিই জানো। যা করছো করো, আমি আর কিচ্ছু বলবো না। এতদিনে যখন শোনোনি, আর আমি জানি পরেও শুনবে না। এই বলে অভিষেক সেখান থেকে চলে যায়। শ্রীতমা খুব তাড়াতাড়ি করে পরোটা খেতে থাকে। পরোটা খাওয়া শেষ করে সে ঘড়ির দিকে যখন দেখে তখন মাত্র 12 মিনিট হয়েছে। এই দেখে শ্রীতমা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে আরো ভালো করে আরো কম সময়ের মধ্যে আরো একটা পরোটা খেয়ে শেষ করার চেষ্টা করতে থাকে। 2-1 দিনের মধ্যে সে মাত্র 10 মিনিটে একটা বাহুবলী পরোটা খেয়ে শেষ করে ফেলে। আর ঠিক তারপরে সে সিদ্ধান্ত নেয় যে সে এবার ওই পরোটার দোকানে বাহুবলী পরোটা চ্যালেঞ্জ নিতে পারবে। সে পরোটার দোকানে গেলেই মোহন তাকে দেখে আবার বেশ আনন্দ পায়। কি ম্যাডাম, আজকেও চ্যালেঞ্জ নেবেন তো? অনেকদিন তো হয়ে গেল, আপনি তো এই পথেই আর আসেন না। একবার হেরে গিয়ে এত লজ্জা পেয়েছেন? কত লোকই তো এন্ট্রি করেন, কত লোকই তো হেরে যায়। বারবার চেষ্টা তো করতেই থাকে, আর আপনার একবারই হাওয়া বেরিয়ে গেল। সেই জন্যই তো আজকে আবার এসেছি আরেকবার চেষ্টা করতে। এখনো তোমার পুরস্কারের পরিমাণটা 10,000 টাকাই আছে নাকি বেড়েছে? একদিন অর্ধেক পরোটা খেয়ে শরীর খারাপ করতে লেগেছিল, আজকে আবার পুরস্কারের পরিমাণ বেড়েছে কিনা জিজ্ঞাসা করছে। অদ্ভুত মানুষ বটে এই মহিলা। এই যে আমার 500 টাকা এন্ট্রি ফি, এবার তাড়াতাড়ি পরোটাটা নিয়ে এসো, আর 10,000 টাকাও সাথে করে নিয়ে এসো। শ্রীতমার ঔদ্ধত্য দেখে প্রথমে মোহনের রাগ হলেও
সে হেরে যাবে ভেবেই মোহন মনে মনে খুবই খুশি হয়। মোহন কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বড় এবং মোটা বাহুবলী পরোটা বানিয়ে শ্রীতমার সামনে নিয়ে আসে। শ্রীতমা বাহুবলী পরোটা চ্যালেঞ্জ নিয়েছে দেখে আশেপাশে প্রচুর লোক জড়ো হয়ে যায়। শ্রীতমা খাওয়া শুরু করলে তারা সবাই হা করে তার দিকে তাকিয়ে থাকে। এত তাড়াতাড়ি তারা আগে কখনো কাউকে খেতে দেখেনি। মাত্র 11 মিনিটের মধ্যেই শ্রীতমা পুরো পরোটা খেয়ে শেষ করে ফেলে। শ্রীতমার পরোটাটা শেষ হয়ে গেলে সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়, কিন্তু মোহন এই দেখে খুবই চিন্তায় পড়ে। যাও, এবার নিয়ে এসো তোমার 10,000 টাকা। আমি যখন বলেছিলাম আমি জিতবো, তখন আমি জিতবই। এত খাবার খেয়ে পরিষ্কার করে দিলাম, আর তোমার এই বাহুবলী পরোটা কি জিনিস? কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। আমি তো যতদিন ধরে এই চ্যালেঞ্জটা করছি কেউই তো কোনোদিনও জিততে পারিনি, তাই আমি আমার হাতের সামনে কখনো 10,000 টাকা রেডি রাখিনি। এখন যত আছে তাই দাও, বাকিটা আমি আবার পরে এসে নিয়ে যাব। আর এটা তো আমার চ্যালেঞ্জের সবে প্রথম দিন ছিল, এরপর আমার যখন ইচ্ছা হবে আমি তখনই আসব। টাকা তৈরি রাখবে, এতদিনে তো আমাদের থেকে অনেক টাকা কামিয়েছো। আমি এত লোকের সামনে বলে গেলাম যে আমি আবার চ্যালেঞ্জ নিতে আসব, তার ভয় আবার দোকানপাটি গুটিয়ে অন্য জায়গায় চলে যেও না যেন। শ্রীতমার কথা শুনে সবাই হাসতে থাকে। টাকা নিয়ে বাড়িতে এসে শ্রীতমা সবাইকে তার বাহুবলী পরোটা চ্যালেঞ্জের কথা জানায়। তার বাড়ির সকলে খুবই খুশি হয়। কয়েকদিনের মধ্যে সে আরো বেশ কয়েকবার এই চ্যালেঞ্জটা জিতে ফেলে। পরবর্তীকালে শ্রীতমা আরো বড় বড় ফুড চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে বলে ঠিক করে।